স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। অবশেষে বিসিবি দিয়েছে সবুজ সংকেত। দেশের মাঠ থেকেই সাকিব আল হাসানের টেস্ট ক্যারিয়ার শেষ করার সম্ভাবনা প্রবল জানালেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সাকিবের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা দূর হওয়ার আভাস মিলেছে। হেড কোচ হাথুরু সিং এর ব্যাপারেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে বিসিবি। রহমান পেয়ারের রিপোর্ট। সাকিব আল হাসানের ক্যারিয়ারের শেষ টেস্ট বাংলাদেশের মাটিতে খেলার বিষয় নিয়েছিল অনিশ্চয়তা। তবে বিসিবির সভাপতি সোমবার দিয়েছেন ইতিবাচক বার্তা। হ্যাঁ, সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে। সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে রিটায়ার করার। কানপুরে বাংলাদেশের সফলতম ক্রিকেটার সাকিব আল হাসান জানিয়েছিলেন তার অবসরের পরিকল্পনা। চলতি মাসে সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজের মধ্য দিয়েই টেস্টকে বিদায় জানানোর ইচ্ছা। তিনি আশা প্রকাশ করেছিলেন পরিবর্তিত পরিস্থিতিতে বিসিবি তার দেশে এসে খেলার এবং খেলা শেষে নির্বিঘ্নে দেশ ছাড়ার ব্যবস্থা করবে। গত নির্বাচনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হওয়া সাকিবের চাওয়া পূরণের পথে বড় বাধা হলো তার বিরুদ্ধে দায়েরকৃত হত্যা মামলা। সাকির ব্যাপারটা পুরোপুরি গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। আপনি জানেন, আগেও বলেছি আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারপরে এখানে অ্যাডভাইজার আছেন, চিফ অ্যাডভাইজার আছেন, তারা কিন্তু ডিসিশন নিবে তার সামগ্রিক যেই ইয়েটা নেয়ার, মানে দায়িত্বটা নেয়ার। ওটা যখন আমরা পেয়েছি, আর আমাদের যতটুকু ক্ষমতা, যেমন স্টেডিয়ামের ভিতরে আপনার ও ইনডোরে যাবে, ও মাঠে খেলবে, ওই যে ওইখানে আরেকটা প্র্যাকটিস গ্রাউন্ড আছে, ওখানে যাবে, এই দায়িত্বটা তো আমার নেওয়া খুব সহজ, সো এটা আমরা নিতে পারবো। এদিকে বিসিবির সভাপতি জানিয়েছেন চন্ডিকা হাথুরু সিংহকে জাতীয় দলের হেড কোচের দায়িত্ব থেকে সরানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও একটু সময় লাগবে। দুষ্ট গরুর কি শূন্য গোয়াল ভালো, এরকম কথা কিন্তু আমরা ন্যাশনাল টিমে করতে পারবো না। এখানে না রাখবো না, ওইটার জন্য একটু সময় দিতে হবে। এখনও কিন্তু 6 মাস টেনিওর আছে, 6 মাস। এখনও কিন্তু আপনার বুঝতে হবে, আমাদের এখনও 3টা সিরিজ আছে সামনে, 6 মাস সময় আছে। আমরা চেষ্টা করছি পজিটিভ, তাড়াতাড়ি কিছু দেখতে হবে না। আমি যদি কিছু চেষ্টা না করি, যদি ফ্রুটফুল কিছু না পাই, আমি কিন্তু হুট করে কোনো ডিসিশন নিতে পারবো না। রহমান পেয়ার, 71। সিরিজের প্রথম টি-20তে ভারতের কাছে বড় হারে বিধ্বস্ত বাংলাদেশ দল। সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে দিল্লিতে পৌঁছেছে টাইগাররা। ওপেনিং জুটির টানা ব্যর্থতা টিম ম্যানেজমেন্টের বড় দুশ্চিন্তা। গুরুত্বপূর্ণ ব্যাটারদের স্ট্রাইক রেটও সমস্যার নাম। রহমান পেয়ারের রিপোর্ট। টি-20তে আলোর রেখা ফোটানোর স্বপ্ন নিয়ে দিল্লিতে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ বাঁচিয়ে রাখার আশা। চন্ডিকা হাথুরু সিংহে ওপেনিং পজিশনে কার ওপর রাখবেন আস্থা? উদ্বোধনী জুটিতে পরিবর্তনের নাটক। জাতীয় দলের শেষ 8 ম্যাচে উদ্বোধনী জুটির ক্ষেত্রে দেখা যাচ্ছে চমকপ্রদ পরিবর্তন। এই পরিবর্তনের ফলে প্রশ্ন উঠতেই পারে, এটা কি কৌশলগত সিদ্ধান্ত নাকি অনিশ্চয়তা? বারবার ওপেনিং পার্টনারশিপে বদল কি সাফল্যের দিকে নিয়ে যাবে নাকি দলের জন্য চাপ সৃষ্টি করবে? সবার মনেই প্রশ্ন, কোন জুটি দেখা যাবে ভারতের বিপক্ষে পরবর্তী ম্যাচে? 1-9-3-0-0 35-16-5 শেষ 8 টি-20তে বাংলাদেশের উদ্বোধনী জুটির রান। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, উদ্বোধনী জুটির অনিয়মিত পারফরম্যান্স দলের মধ্যে একটা চাপের সৃষ্টি করছে কি? যদি তাই হয়ে থাকে তবে তা ব্যাটসম্যানদের মনস্তাত্ত্বিক অবস্থার উপরও প্রভাব ফেলবে। বাংলাদেশ টি-20 দলের অন্যতম সেরা 2 অস্ত্রের পারফরম্যান্সের চিত্র সংকটের ইঙ্গিত দেয়। চলতি বছর শান্তর স্ট্রাইক রেট 100, লিটনের স্ট্রাইক রেট 95, চরম হতাশাজনক। যখন দল হিসেবে জয়ের জন্য ধারাবাহিকতা এবং দ্রুত রান প্রয়োজন, তখন এই স্ট্রাইক রেট সত্যিই কি পর্যাপ্ত? বাংলাদেশের কিছু তরুণ ক্রিকেটারের স্ট্রাইক রেট ও পারফরম্যান্স দলকে নতুন আশা দেখাচ্ছে। বিশেষ করে রিশাদের 159 স্ট্রাইক রেট সত্যিই দৃষ্টি আকর্ষণ করছে। তিনি দ্রুত রান তুলতে সক্ষম, কিন্তু বেশিক্ষণ টিকে থাকতে পারছেন না। অভিজ্ঞ রিয়াদ শেষ বেলাতেও শান্ত লিটনদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। বুধবার সিরিজের দ্বিতীয় টি-20
বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে টাইগাররা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে কি? রহমান পেয়ার, ৭১। খেলা দেখলে মনে হয় বাংলাদেশি ব্যাটাররা প্রচুর হিট করছে, অথচ স্কোর কার্ড দেখলে মারার হিসাব মেলানো যায় না কিছুতেই। কেন এমন হয় শান্তদের? সে বিষয়ে কমেন্ট্রি বক্সে কথা বলেছেন রবি শাস্ত্রী আর তামিম ইকবাল। বিস্তারিত মাহদি হাসানের কাছে। যেন এক একজন আন্দ্রে রাসেল, ট্রাভিস হেড কিংবা জস বাটলার, অথচ এই টিমের টপ অর্ডার কিংবা মিডল অর্ডার একজনেরও ক্যারিয়ার স্ট্রাইক রেট নেই ১৪০-এর ঘরে। পরিসংখ্যানের ডিফেন্সিভ খেলার লক্ষণের সাথে ম্যাচের ব্যাটিং দেখার আবহ কিংবা অভিজ্ঞতা মেলে না কিছুতেই। ইন্টেন্ট তো পরিষ্কার পানির মতো পরিষ্কার, প্রত্যেকেই তো ব্যস্ত বলকে বাউন্ডারি ছাড়া করতে সারাক্ষণ। সংখ্যার সাথে ম্যাচের ছবির যে আকাশ পাতাল ফারাক, সেই রহস্যের জট খুলেছেন রবি শাস্ত্রী। টি-20তে বাংলাদেশের মূল সমস্যা বল জোরে হিট না করতে পারা নয়, টাইমিং এর সাথে না খেলতে পারা। ফাঁক ফোকর মানে গ্যাপ বের করতে না পারাটাই মূল গলদ। সারাক্ষণ মারতে যাওয়ার চেষ্টার সচরাচরের পরিণতি পাহারাদারদের মতো দাঁড়িয়ে থাকা ফিল্ডারদের হাত। কাজেই শুধু মারবো এই ভাবনাটা তৈরি করে অজস্র ডট, আর সেই চাপটা বাড়ায় ক্যালকুলেশন ছাড়া রাশ শট খেলে আউট হওয়ার সম্ভাবনা। অথচ গ্যাপ বের করার স্কিলে যদি জোর দেওয়া হতো তাহলে বদলে যেতে পারত বহু ম্যাচের স্কোর কার্ডের স্বাস্থ্য। রেজাল্টও কি অনেক কটাতে বদলে যেতে পারত না? ইংল্যান্ড যে কোনো কন্ডিশনে বল ওয়ান থেকে মেরে খেলে। ভারত জানে ১৭০ ডিফেন্ডিং টোটাল, কারণ তাদের কাছে এখন ওয়ার্ল্ড ক্লাস লেভেলের বোলিং লাইন আপ। ক্রিকেটের প্রত্যেকটা দল নিজের শক্তিমত্তা আর দুর্বলতা অনুযায়ী খেলে নিজস্ব ঘরানার ক্রিকেট। তামিম ইকবাল মনে করছেন বাংলাদেশেরও বের করতে হবে নিজস্ব ব্র্যান্ড। এক এক দিন এক এক অ্যাপ্রোচ সাফল্যের বড় অন্তরায়। মাহদি হাসান, ৭১। কপাল খারাপ হলে যা হয়, প্রথমবার ভারতে ফুল টাইম কমেন্ট্রি করছেন তামিম ইকবাল খান। তবে সেখানে প্রতিপক্ষ ক্রিকেটারদেরই কেবল প্রশংসা করতে হচ্ছে, কারণ নাজমুল শান্তরা তাকে সুযোগই দিচ্ছেন না তেমন। এই যেমন ম্যাচ অ্যানালিসিসে টাইগার ক্রিকেটের সফলতম এই ব্যাটার কথা বলেছেন আর্শদীপ সিং প্রসঙ্গে। জানালেন ওদের দলে বুমরা, সিরাজের মতো পেসার কামব্যাক করলেও ওর একাদশ থেকে জায়গা হারানো উচিত হবে না। টিম ইন্ডিয়ার নতুন জেনারেশনের পেস ডিপার্টমেন্ট লিড করবে সে। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। সময় যত গড়াচ্ছে দেশের সেরা ওপেনার তামিম ইকবালের কমেন্ট্রি ততই যেন হয়ে উঠছে ক্ষুরধার। তাই ম্যাচ শেষে তার করা অ্যানালিসিস কোট করে নিউজও কভার করছে আন্তর্জাতিক গণমাধ্যম। কিন্তু তামিম ইকবালের কপাল আপাতত খারাপই বলতে হবে। কমেন্ট্রি বক্সে বসে কিংবা ব্রডকাস্টারদের প্রশ্নের উত্তরে শুধু প্রতিপক্ষ ক্রিকেটারেরই প্রশংসা করেই যেতে হচ্ছে। কারণ যে লাল সবুজের প্রতিনিধিত্ব তামিম করছেন, সেই বাংলাদেশ দলের ভারতের মাটিতে বলার মতো কোনো পারফরমেন্স নেই। টেস্ট সিরিজে দুটো ম্যাচের সবকটাই হারের পর এবারে পয়লা টি-20ও হেরে বসেছে টাইগাররা। আর সেখানে দারুণ বল করে প্লেয়ার অব দ্য ম্যাচের তকমা বাগিয়েছেন ভারতের পেসার আর্শদীপ সিং। 14 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন তিনি। তামিম ইকবাল বলছেন এই আর্শদীপ কেবল বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-20তেই নয়, দারুণ ধারাবাহিকতার সাথে এই ফরম্যাটে বল করে চলেছেন গেল কয়েক বছর ধরেই। তাই বিশ্রামে থাকা ফ্রন্টলাইন পেসার জাসপ্রীত বুমরা আর মোহাম্মদ সিরাজ দলে ফিরলেও আর্শদীপের একাদশে জায়গা হারানোর কোনো যুক্তিই দেখেন না তামিম। ভারত বাংলাদেশ প্রথম টি-20 ম্যাচে আর্শদীপের বোলিং দেখে তার দারুণ অ্যানালিসিসও করেছেন টাইগার ওপেনার। বলছেন তার সবচেয়ে ইতিবাচক ব্যাপারটা হলো সে জানে তার সীমাবদ্ধতা কোথায়, সে কি করতে পারে এবং পারে না। আর সেই জ্ঞান থাকার কারণে কখনো নিজের সামর্থ্যের বাইরে কিছু করার চেষ্টাও করে না। তামিমের মত সেটাই তাকে সাফল্য এনে দিচ্ছে। তামিমের সাথে সুর মিলিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও অ্যানালিস্ট আকাশ চোপড়াও। জনপ্রিয় এই বিশ্লেষক বলছেন নতুন বলে আর্শদীপ গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন আর শেষ দিকে এসেও ইয়র্কারে ঘায়েল করতে পারেন প্রতিপক্ষকে। শর্টার ভার্সনে এখন পর্যন্ত সে নিজেকে প্রমাণ করেছে দারুণ এক প্যাকেজ হিসেবে। গেল 2 বছরে ভারতের হয়ে টি-20তে তার চেয়ে ভালো বল আর কেউ করেনি।
আকাশ অবশ্য গড়পড়তা একটা ধারণা থেকে আর্শদীপের বোলিংয়ের কথা বলেছেন। তবে টু দ্য পয়েন্টে স্ট্যাট অ্যানালাইসিস করলে দেখা যাবে 20 ওভারের ক্রিকেটে এই আর্শদীপের ধারে কাছে নেই আর কোনো ভারতীয় বোলার। ম্যান ইন ব্লুজ এই পেসারের যেখানে উইকেটের সংখ্যা গেল 2 বছরে 67, পান্ডিয়া পেয়েছেন তার অর্ধেকের কাছাকাছি। এছাড়া এই তালিকায় থাকা রবি বিষ্ণয়, আকসার প্যাটেল আর কুলদীপ যাদবরা তো আরও পেছনে। আর্শদীপ এমনকি উঠে এসেছেন ভারতের সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় সেরা 5-এ। চাহালের সর্বোচ্চ 96 চেয়ে আছেন মাত্র 10 উইকেট পেছনে। এই আর্শদীপ হতে চলেছেন ভারতের নেক্সট জেনারেশনের লিডিং পেসার। দারুণ ধারাবাহিক এই বোলারকে পরের ম্যাচেও সামলানো নড়বড়ে টাইগার ব্যাটিং লাইনের জন্য হবে বড় চ্যালেঞ্জ। খালিদ জামিল, 71। টি-20তে ধুমধারাক্কা 4 ছক্কা হাঁকাতে না পারলে অজুহাত হাঁকাতে বড্ড ওস্তাদ টাইগাররা। প্রায় 1.5 যুগ ধরে শর্টার ফরম্যাটে খেলেও ক্লাসের লাস্ট বয় বাংলাদেশ দেশে কিংবা দেশের বাইরে কোথাও নিজেদের মেলে ধরতে পারছে না টিম টাইগার্স। একের পর এক সিরিজে দিচ্ছে হতাশা উপহার। টাইগারদের সমস্যাটা ঠিক কোথায়, কিভাবে সারবে মন্থর গতিতে ওদের টি-20 খেলার রোগ? জানা আছে সমাধান, তবে নেই তার বাস্তবায়ন। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। আপনি পুকুরে মাছ ধরতে নামবেন কিন্তু পানিতে ভিজবেন না, তা কি করে সম্ভব? তেমনি আপনি টি-20 ক্রিকেট খেলতে নামবেন কিন্তু হাই স্ট্রাইক রেটে ব্যাটিং করবেন না। ব্যাপারটা মোটেও ইতিবাচক নয়। তবে এসব ব্যাপারে ডোন্ট কেয়ার বাংলাদেশ। শর্টার ফরম্যাটে তারা খেলছে ধরি মাছ না ছুঁই পানি থিওরিতে। 2006 থেকে 2024 কেটে গেছে 1.5 যুগ। এত বছরে 177টি ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ, অথচ নেই কোনো বড় সফলতা। 177 ম্যাচে জয় মোটে 68, বিপরীতে হার আছে প্রায় দ্বিগুণ 105টি, যার অধিকাংশ জয়ই আবার দেশের মাটিতে। ঘরের মাটিতে 70 ম্যাচের মধ্যে 37টা ম্যাচই জিতেছে টাইগাররা, যার বড় সংখ্যাটাই আবার জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে। নিজেদের হোম কন্ডিশনকে কাজে লাগিয়ে এভাবে কেবল ফলস কনফিডেন্সই বাড়িয়ে নিচ্ছে টাইগাররা, অথচ কাজের কাজ হচ্ছে না কিছুই, যার প্রভাব পড়েছে বিদেশের মাটিতে। ঘরের বাইরে 107 ম্যাচে জয় মোটে 31 ম্যাচে, হারের সংখ্যা 72। অর্থাৎ একটা ব্যাপার স্পষ্ট, একে তো টি-20 ক্লাসের ব্যাক বেঞ্চের টাইগাররা, তার উপর নিজ দেশের সুবিধা নিয়ে ভুল আত্মবিশ্বাসে পাল্টাতে পারছে না খেলার ধরন। কাপ্তান নাজমুল শান্তর কণ্ঠ যেন তাই বলছে। লাস্ট 10 বছর ধরে আমরা এরকমই ব্যাটিং করি, মাঝে মধ্যে হয়তো ভালো ব্যাটিং হচ্ছে। সো এটার জন্য আমাদের হয়তো হোমে যখন আমরা প্র্যাকটিস করি উইকেটের পরিবর্তন কিছু না কিছু একটা জায়গায় পরিবর্তন আনতে হবে, কারণ আমরা যখন হোমে খেলি কিন্তু 140-50-এরই উইকেট হয়। সো ব্যাটসম্যানরা ওইটা জানে কিভাবে করতে হবে, বাট ব্যাটসম্যানরা ওটা জানে না কিভাবে 180 করা যাবে। কাপ্তানের সহজ স্বীকারোক্তি, টি-20তে ভালো করতে চাই, উন্নতি, তবে তার জন্য প্রয়োজন গোড়া থেকে পরিবর্তন, নইলে যে টি-20তে টাইগারদের অন্ধকার ভবিষ্যৎ। ইন্টারন্যাশনাল টি-20তে খেলার আগে কেবল বিপিএল এ নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পায় টাইগাররা, যেখানটায় আবার উইকেটের মান নিয়ে থাকে প্রশ্ন, ঠিকঠাক হয় না আয়োজন। অল্প কিছু ম্যাচ খেলে আন্তর্জাতিক টি-20তে ভালো কিছু আশা করাটা তাই বোকামিই বটে। এক্ষেত্রে সমাধান হিসেবে প্রয়োজন বিপিএল এর বাইরের শর্টার ফরম্যাটে অন্য টুর্নামেন্টের আয়োজন, টি-20র জন্য স্পেশাল দল নির্বাচন, এর বাইরে হাই স্ট্রাইক রেটে ব্যাটিং করার মানসিকতা তৈরিতে ক্রিকেটারদের বিদেশের মাটিতে সিরিজ বা টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ তৈরি করা যেতে পারে। সবশেষ বিদেশের মাটিতে কোনো ক্রিকেটার ডাক পেলে তার অনুমতি নিয়ে টালবাহানা করতে হবে বন্ধ, তাহলে হয়তো ম্যাচ ছেড়ে অজুহাত দেওয়ার সুযোগ পাবে না টাইগাররা। মাহমুদুল হাসান সজীব, 71। তফসিল ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়ে গেল বাফুফে নির্বাচনের উত্তেজনা। আগামী 4 বছরের জন্য কারা আসবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্বে জানা যাবে 26 অক্টোবর। বুধবার থেকেই মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। অর্ণব বাপির রিপোর্ট। বছর জুড়ে মাঠের ফুটবল নিয়ে উত্তেজনা যেটুকুই থাকুক না কেন, 4 বছর পর পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয় ফুটবল অঙ্গন। টেবিলের খেলায় থাকে অনেক হিসাব নিকাশ। শক্তিশালী প্যানেল নাকি স্বতন্ত্র নির্বাচন করে বাজিমাত করবে প্রার্থীরা, সেটা জানা যাবে আগামী সপ্তাহে। প্রধান নির্বাচন কমিশনার মেজবাউদ্দিন করেছেন বাফুফের তফসিল ঘোষণা। 9, 10, 12 এই 3 দিন ফর্ম নিয়ে যাবে, প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত।
বাফুফে সচিবালয় ফর্ম দেবে। মনোনয়নপত্র দাখিলের সময় হচ্ছে 14 এবং 15 অক্টোবর 10টা থেকে 5টা। মনোনয়নপত্র যাচাই তারপরের দিন 16 অক্টোবর 2024 বিকেল 3টা থেকে যতক্ষণ শেষ না হয়। যাচাই বাছাই শেষে 20 অক্টোবর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থীদের তালিকা। নির্বাচন প্রচারণার বিধিনিষেধে এবার এসেছে বেশ কিছু পরিবর্তন। বাফুফে নির্বাচন উপলক্ষে কোনো শোভাযাত্রা বা মিছিল এর আয়োজন করা যাবে না এবং কোনো মাইক ব্যবহার করা যাবে না। কোনো সমর্থক গোষ্ঠী অথবা অন্য কোনো ব্যানারে কোনো এক বা একাধিক প্রার্থীর পক্ষে প্রচারণা করা যাবে না। কোনো প্রার্থী কোনো পোস্টার, ব্যানার ইত্যাদি ব্যবহার করতে পারবেন না। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই আত্মগোপনে রয়েছেন বাফুফের বর্তমান কমিটির বেশ কয়েকজন সহ সভাপতি ও সদস্য। দেশের বাইরে থেকে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটা নিয়ে ওঠে প্রশ্ন। নর্মালি কোনো বাধা থাকার আমি কারণ দেখি না যদি বৈধ পথে আসে। উনি যদি এটা আমাদের হাইকমিশনের মাধ্যমে দিয়ে পাঠাতে পারেন তাহলে মনে করবো যে অথেন্টিক। আর নাহলে কে পাঠাইলো, কত কাছে নিচে দিল, কেমন করে বুঝবো? দেশে আসেন, কেন এই দস্তখত চাপ দিচ্ছেন আমি কেমন করে বুঝবো? সুতরাং ওই রাস্তায় যাওয়াই বুদ্ধিমানের কাজ না, ওটা জায়েজ কাজ হবে না। আমরা যদি বাছাই করি, বাছাই কি করি? বাছাই তো হলো প্রত্যেক প্রার্থী এবং তার সমর্থকের সামনে হাজির হবে, তাই নয় কি? যিনি আসলেন না তিনি আইনত আমাদের শুনানিতে পরিপূর্ণভাবে হাজির হয়ে নাই, তাই না? তাহলে আমি কেমন করে তাকে বুঝতে পারবো? ফুটবল ফেডারেশনের সভাপতি, সিনিয়র সহ সভাপতি ও 4 জন সহসভাপতি এবং 15 জন নির্বাহী সদস্য সহ মোট 21টি পদের জন্য ভোট দেবেন 133 জন কাউন্সিলর। অর্ণব বাপি, 71। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।